রোহিঙ্গা কারা? Thousands of Rohingya Muslims were forced কেনই বা বারবার তারা দেশ ছাড়তে বাধ্য হয়েছে? Military. Look at that little baby there. Thousands of Rohingya refugees are spending a fourth night কেনই বা মিয়ানমারের জান্তা সরকার রোহিঙ্গাদের বাড়ি ঘর পুড়ে দিয়ে একটি অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিয়েছে? Burnt out of by the Myanmar military. Look at that. In shanties for years is an তারা কি আসলেই মিয়ানমারের আদিগোষ্ঠী, নাকি মিয়ানমারের জান্তা সরকারের অভিযোগ মোতাবেক বাংলাদেশ থেকে যাওয়া কোনো মুসলিম গোষ্ঠী? 2017 সাল থেকে রোহিঙ্গাদের নাম বাংলাদেশিরা শুনলেও তাদের ইতিহাস অনেক গভীরে প্রতীত আছে। তাদের নৃতাত্ত্বিক ইতিহাস শুরু হয়েছে সেই 8ম শতাব্দী থেকে, আর রাজনৈতিক ইতিহাস শুরু হয়েছে 1824 সাল থেকে। আজ কক্সবাজারের বিস্তীর্ণ শরণার্থী শিবিরে জন্ম নিচ্ছে শত শত রোহিঙ্গা শিশু, কিন্তু তারা জানে না তাদের ঠিকানা, তারা চেনে না তাদের পূর্বপুরুষের ভিটে মাটি। তারা শুধু জানে তাদের একটি ইতিহাস আছে এবং ছোট্ট একটি ভূখণ্ডের স্বপ্ন আছে, কিন্তু তারা এও জানে তাদের ভবিষ্যৎ অনিশ্চিত। এই রোহিঙ্গা জাতিগোষ্ঠী হচ্ছে মিয়ানমারের পশ্চিম অঞ্চলের আরাকান অথবা রাখাইন অঞ্চলে বসবাসরত মুসলিম গোষ্ঠী। তারা কোনো একক নৃতাত্ত্বিক পরিচয় বহন করে না। গবেষকরা বলছে রোহিঙ্গা জাতিগোষ্ঠী নৃতাত্ত্বিকভাবে আরব বণিকদের পরিচয় বহন করে, পার্সীয় মুসলিম, বঙ্গীয় মুসলমানদের পরিচয় বহন করে, সাথে সাথে স্থানীয় বৌদ্ধদের নৃতাত্ত্বিক পরিচয়ও তাদের গোষ্ঠীর মধ্যে পাওয়া যায়। কিন্তু আজ তারা বাংলাদেশের কক্সবাজারে শরণার্থী শিবিরে মানবেতর জীবন যাপন করে যাচ্ছে। কি তাদের ইতিহাস? গবেষণা এবং ইতিহাসের পাতা থেকে যা পাওয়া যায় তা হলো নৃতাত্ত্বিকভাবে রোহিঙ্গাদের ইতিহাস শুরু হয়েছে 8ম শতাব্দী থেকে, কিন্তু 8ম শতাব্দীর আগেও তাদের একটি মিথ নৃতাত্ত্বিক ইতিহাস আছে। 6ষ্ঠ শতাব্দীর থেকেই এই আরাকান রাজ্য ছিল এই অঞ্চলের একটি বাণিজ্য কেন্দ্র। বলা হয়ে থাকে যে 6ষ্ঠ শতাব্দী থেকে আরব বণিকরা যখন ভারতীয় মহাসাগর পাড়ি দিয়ে চীন সাগরের বিভিন্ন অঞ্চলে বাণিজ্য করতে যেত, তখন হঠাৎ করে তাদের একটি জাহাজ আরাকান রাজ্যের উপকূলে ডুবে যায়। সেখান থেকে কয়েকজন আরব বণিক বেঁচে গিয়ে তারা বলেছিল যে আল্লাহর রহমতে বেঁচে গিয়েছি। সেই রহমত থেকেই নাকি তাদের নামকরণ করা হয়েছে রোহিঙ্গা। এরপর সেই আরব বণিকরা সেখানে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় স্থানীয় বৌদ্ধদের সাথে। সেখান থেকে আস্তে আস্তে একটি মিশ্র জাতি গড়ে ওঠে, যাদের নামকরণ করা হয়েছে রোহিঙ্গা। এরপর আরব বণিকদের কাছে এই আরাকান রাজ্যটি পরিচিত হয়ে ওঠে। তারা আরো বেশি আসতে থাকে এবং ব্যবসা বাণিজ্যের একটি হটস্পট গড়ে তোলে। বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে তারা আস্তে আস্তে সেখানে তাদের বংশ বিস্তার করে। এছাড়াও বলা হয়ে থাকে যে 8ম শতাব্দীতেই এই অঞ্চলটি ছিল বিশ্বের পূর্ব অঞ্চলের ব্যবসা বাণিজ্যের একটি হটস্পট, যার কারণে পারস্য, আরব এবং আফ্রিকার বিভিন্ন অঞ্চল থেকে এই অঞ্চলে মুসলিমরা ব্যবসা বাণিজ্য করতে আসতো। এটি ছিল তাদের নৃতাত্ত্বিক ঐতিহাসিক ভিত্তি। কিন্তু তাদের রাজনৈতিক পরিচয় শুরু হয় 1824 সালে, যখন অ্যাংলো ব্রিটিশ মিয়ানমার যুদ্ধ হয় এবং সাথে সাথে ব্রিটিশরা মিয়ানমার দখল করে নেয়। তখন ব্রিটিশরা তাদের প্রশাসনিক কাজ পরিচালনা করার জন্য প্রায় 30 থেকে 40 হাজার শ্রমিক বাংলাদেশের চট্টগ্রাম থেকে নিয়ে যায়। ব্রিটিশদের কাছে এটি একটি আভ্যন্তরীণ স্থানান্তর হলেও স্থানীয় বৌদ্ধদের কাছে এটি ছিল একটি বহিরাগতদের আগমন। সেখানে আস্তে আস্তে একটি রাজনৈতিক সংকট শুরু হয়। ব্রিটিশদের মাধ্যমে এই 30 থেকে মতান্তরে 40 হাজার বাংলাদেশি শ্রমিক সেখানে যাওয়ার ফলে আরাকানে বৌদ্ধ এবং মুসলমানদের সংখ্যাগত একটি পরিবর্তন শুরু হয়, যা কিনা পরবর্তীতে একটি রাজনৈতিক প্রতিহিংসায় রূপ নেয়। অবশেষে 1947 সালে যখন দেশ বিভাগ হয়, তখন রোহিঙ্গা মুসলিম অধ্যুষিত এই রাখাইন অঞ্চলটিকে পাকিস্তানের সাথে একীভূত করার একটি প্রস্তাব আসে, কিন্তু মোহাম্মদ আলী জিন্নাহ সেটিকে অ্যাকসেপ্ট করেননি। 1948 সালে যখন মিয়ানমার স্বাধীন হয়, তখন সেখানকার সরকার ইউনিয়ন সিটিজেনশিপ অ্যাক্ট 1948 পাশ করে। সেই সিটিজেনশিপ অ্যাক্ট অনুসারে রোহিঙ্গা জনগোষ্ঠী সহ অনেক চীনা, ভারতীয় এবং বাঙালি নাগরিকত্ব অর্জন করে। তারা সেখানে পূর্ণ সুযোগ সুবিধা পেতে শুরু করে, কারণ তখন সেই অ্যাক্ট অনুসারে নাগরিকত্বের সংজ্ঞা একটু লিবারেল ছিল। রোহিঙ্গারা সেই সিটিজেনশিপ অ্যাক্টের অধীনে 1950 সাল এবং 60 সালে নির্বাচনে অংশগ্রহণ করে ভোট দেয় এবং কিছু কিছু রোহিঙ্গা সংসদ সদস্য হিসেবেও নির্বাচিত হয়। কিন্তু 1962 সালে হঠাৎ করে নে উইনের নেতৃত্বে মিয়ানমারে একটি সামরিক অভ্যুত্থান ঘটে। The military in Myanmar, known locally as Tatmadaw, has ruled with an iron fist. সাথে সাথে শুরু হয় সেখানে জাতীয়তাবাদ ভিত্তিক একটি রাষ্ট্র গঠনের
প্রক্রিয়া। এরই সাথে রোহিঙ্গারা তাদের রাজনৈতিক সংকট পেতে শুরু করে। of the army. In 2017, it launched অর্থাৎ স্থানীয় বৌদ্ধরা রোহিঙ্গাদেরকে তাদের দেশের মানুষ হিসেবে অ্যাকসেপ্ট করতে রাজি ছিল না। তাদেরকে রাজনৈতিকভাবে বহিরাগত হিসেবে ট্রিট করা শুরু করে। আস্তে আস্তে রোহিঙ্গারা একটি সংকটের মুখোমুখি হয়। 1982 সালে নে উইনের সামরিক সরকার একটি সিটিজেনশিপ অ্যাক্ট তৈরি করে। 1982 সালে সিটিজেনশিপ অ্যাক্ট অনুসারে 3 শ্রেণীর সিটিজেনশিপের নির্দেশনা দেওয়া হয়। সেই অ্যাক্ট অনুসারে ফুল সিটিজেনশিপ, অ্যাসোসিয়েট সিটিজেনশিপ এবং ন্যাচারালাইজড সিটিজেনশিপ হিসেবে 3 শ্রেণীর সিটিজেনশিপে কোন শ্রেণীতেই রোহিঙ্গারা পড়লো না। আস্তে আস্তে তারা তাদের পরিচয় হারাতে শুরু করলো। তারা শিক্ষা, চাকরি, চিকিৎসা এবং স্থাবর সম্পত্তি অর্জনের অধিকার হারাতে শুরু করলো। ঠিক তখনই বাংলাদেশের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটি শক্ত পদক্ষেপ গ্রহণ করে। এই সময় রোহিঙ্গারা সে অঞ্চল থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশে পুশিনের মাধ্যমে ঢুকতে শুরু করে। কিন্তু জিয়াউর রহমানের শক্ত ভূমিকায় মিয়ানমারের জান্তা সরকার রোহিঙ্গাদেরকে ফেরত নিতে বাধ্য হয়। রোহিঙ্গাদের এই ক্রাইসিসের সময় তাদের অধিকার আদায়ের জন্য একটি সংগঠন গড়ে তুলে তারা, যার নাম হচ্ছে RSO, অর্থাৎ রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন। কিন্তু রোহিঙ্গাদের অবস্থা দিন দিন সংকটাপন্ন হতে শুরু করে, অর্থাৎ রাজনৈতিকভাবে, সামাজিকভাবে তারা কোণঠাসা হয়ে পড়ল। তৎকালীন আরাকান অথবা রাখাইনের মুন্ডু ও বুথিংডং অঞ্চলে রোহিঙ্গাদের গণবসতি ছিল। এই অঞ্চলে প্রায় রোহিঙ্গাদের সাথে বৌদ্ধ সন্ত্রাসীদের সাথে এক প্রকারের দাঙ্গা হতো। 1909 সালে চূড়ান্ত একটি দাঙ্গা শুরু হয়, যেই দাঙ্গা পরবর্তীতে একটি অসম্য দাঙ্গায় রূপ নেয় 2012 সালে। হঠাৎ করে স্থানীয় বৌদ্ধরা উগ্র আচরণের মাধ্যমে রোহিঙ্গা মুসলমানদের উপর আক্রমণ করে বসে। হাজার হাজার রোহিঙ্গাদেরকে তারা হত্যা করে, লাখ লাখ রোহিঙ্গাদেরকে বাস্তুচ্যুত করে। রোহিঙ্গাদের সমস্ত বাড়ি ঘর, স্থাবর অস্থাবর সকল সম্পত্তি তারা আগুনে পুড়িয়ে দিতে শুরু করে। মুসলমানরা যখন নামাজ পড়তে যেত তখনই তারা হামলা করত। ঠিক মসজিদের ভিতরে তারা হত্যা করত রোহিঙ্গা মুসলমানদেরকে। বৌদ্ধ ভ্রান্তে যারা নাকি অহিংস পরম ধর্ম স্লোগানের ভিত্তিতে ধর্ম পালন করত, ঠিক তারাই সহিংস হয়ে উঠে আবাল বিদ্যা বনিতা ইভেন নারী শিশুদেরকেও হত্যা করে। রোহিঙ্গা মুসলমানদের এই সংকটাপন্ন অবস্থায় একজন তরুণ রোহিঙ্গা, যার নাম হচ্ছে আবু আম্মার জুনুনি, বেড়ে উঠেছেন সৌদি আরবে কিন্তু জন্মগ্রহণ করেছেন পাকিস্তানে। তিনি পদক্ষেপ গ্রহণ করেন। তিনি রোহিঙ্গাদেরকে জড়ো করে একটি শক্তিশালী বাহিনী গঠন করেন। আবু আম্মার জুনুনির পিতামাতাও একসময় রোহিঙ্গা ছিল, যারা নাকি বৌদ্ধ সন্ত্রাসীদের আক্রমণে আরাকান থেকে পালিয়ে পাকিস্তানে গিয়ে বসতি গড়ে তোলে। আবু আম্মার জুনুনি প্রাথমিকভাবে রোহিঙ্গা যুবকদেরকে জড়ো করে একটি বাঁশের লাঠিয়াল বাহিনী গঠন করেন। তিনি বৌদ্ধ সন্ত্রাসীদের আক্রমণ থেকে রোহিঙ্গা মুসলিমদেরকে রক্ষা করার চেষ্টা করেন। কিন্তু সহিংস ও উগ্র বৌদ্ধ জাতি গোষ্ঠীর সামনে এই সামান্য বাঁশের লাঠি হাতে কিছু তরুণ যুবক টিকতে পারল না। অবশেষে আবু আম্মার জুনুনি সিদ্ধান্ত নেন সশস্ত্র বাহিনী গড়ে তোলার। তারা একটি বাহিনী গড়ে তোলে, যার নাম হচ্ছে আরসাক, আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি। যখন কিছুতেই তারা বৌদ্ধ সন্ত্রাসীদের হাত থেকে রোহিঙ্গা মুসলিমদেরকে রক্ষা করতে পারছিল না, তখন 2017 সালে তারা সিদ্ধান্ত নেয় একটি যুগান্তরকারী পদক্ষেপের। অবশেষে জান্তা বাহিনীর বিভিন্ন চেকপোস্টে আরসাক একটি সশস্ত্র হামলা চালায়। এরপরে চূড়ান্ত নির্যাতন নেমে আসে রোহিঙ্গা জাতিগোষ্ঠীর উপর। জাতিগত নিধনের সিদ্ধান্ত নেয় মিয়ানমারের জান্তা সরকার। সাথে ছিল সেই বৌদ্ধ ভ্রান্তেরা, লাখ লাখ নিরীহ মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করে। সোশ্যাল মিডিয়ার বদৌলতে আমরা 2017 সালে দেখেছি পথে ঘাটে রোহিঙ্গা মুসলিম শিশুদের লাশ পড়ে থাকতে, হাজার হাজার মুসলমানদের বাড়িঘর পুড়ে দিয়ে তাদেরকে জাতিগত নিধনের উদ্দেশ্যে সীমান্ত পার করে বাংলাদেশে তাড়িয়ে দেয়। নিরুপায় হয়ে, স্বজন হারিয়ে, বাড়ি ঘর হারিয়ে অবশেষে সীমান্ত পাড়ি দিয়ে লাখ লাখ রোহিঙ্গারা বাংলাদেশে এসে উপস্থিত হয়। বাংলাদেশের মানবিক সরকার এবং সাধারণ মানুষ সাদরে অভ্যর্থনা জানায় এই রোহিঙ্গা জাতিগোষ্ঠীকে। তাদের ছিল না খাদ্য, চিকিৎসা, ছিল না কোনো বাসস্থান। সাধারণ মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দেয়, তাদেরকে খাদ্য দেয়, পানি দেয়, নিরাপদ একটি বাসস্থানের জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করে। আন্তর্জাতিক বিভিন্ন সম্প্রদায় তখন ছিল নিচ্ছুক, জাতিসংঘ ছিল নির্বিকার, রোহিঙ্গারা ছিল অসহায়। কিন্তু বাংলাদেশের মানুষ সারা পৃথিবীর কেউ রোহিঙ্গাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয় নাই। 17 সাল, 18 সাল, 2019 সাল, ইভেন 2020 সালে সারা বিশ্বব্যাপী যখন করোনার বিষয় নিয়ে স্থবির হয়ে আছে, ঠিক তখনও আরাকান তথা রাখাইন অঞ্চলে মুসলমান হত্যা চালু ছিল। বৌদ্ধ সন্ত্রাসীরা তখনও ক্ষান্ত হয়নি।
প্রতি বছরই লাখ লাখ রোহিঙ্গা সেই রাখাইন অঞ্চল ছেড়ে বাংলাদেশে এসে অবস্থান নিয়েছিল। পৃথিবীর সর্ববৃহৎ শরণার্থী ক্যাম্প গড়ে উঠেছিল। প্রায় 20 লক্ষ রোহিঙ্গা বর্তমানে মিয়ানমার থেকে বাংলাদেশে এসে অবস্থান করছে ক্যাম্পে। এরই ভিতরে আরসা তাদের স্বাধীনতা অথবা নিজস্ব ভূমি উদ্ধারের জন্য সশস্ত্র বাহিনী আরো শক্তিশালী করেছে। ঠিক তখনই রাখাইন অঞ্চলে নতুন একটি নাটকীয় খেলা শুরু হয়েছে। আরেকটি সন্ত্রাসী বৌদ্ধ সশস্ত্র বাহিনী গড়ে উঠেছে, যার নাম হচ্ছে আরাকান আর্মি। কিন্তু আন্তর্জাতিক বিশ্বের অনেক বিশেষজ্ঞ মহলই বুঝতে পারছিল না যে আরাকান আর্মির গেমটা চীন খেলেছে নাকি ভারত খেলেছে, নাকি স্বয়ং মিয়ানমারের জান্তা বাহিনী গড়ে তুলেছে তাদেরকে মুসলিম রোহিঙ্গাদেরকে প্রতিহত করার জন্য। এখন সেখানে যুদ্ধ হচ্ছে একটি ত্রিমুখী। সেই যুদ্ধে অংশগ্রহণ করছে আরাকান আর্মি, তাদের সাথে যুদ্ধ করছে মুসলমানদের আরসা আরডিএফ। আরাকান আর্মির সাথে সাথে যুদ্ধ করছে মিয়ানমারের জান্তা বাহিনীর সাথে। কিন্তু প্রশ্ন হচ্ছে এর সমাধান কি? বিশ্বের রাজনৈতিক বিশ্লেষকগণ এখানে কিছু ষড়যন্ত্রের ইঙ্গিত খুঁজে পাচ্ছেন। অনেকে প্রশ্ন করছেন যে চীনের এখানে স্বার্থ কোথায়। আবার কেউ কেউ বলছেন ভারতের কালাদান প্রকল্প বাস্তবায়িত করার জন্য মুসলমানদেরকে ভারত সরকার একটি প্রতিবন্ধকতা হিসেবে দেখে আরাকান আর্মি গড়ে তুলেছে, যাতে করে কোনোভাবে রোহিঙ্গারা সেখানে ফিরে যেতে না পারে। নাকি স্বয়ং মিয়ানমারের জান্তা বাহিনী আরাকান আর্মিকে গড়ে তুলেছে রোহিঙ্গাদেরকে প্রতিহত করার জন্য? কি হতে পারে সেই বিষয় নিয়ে আগামী কোনো এক এপিসোডে আমি আসছি আপনাদের সাথে। তবে আপনাদের কাছে একটি প্রশ্ন, রোহিঙ্গা জাতিগোষ্ঠীর এই সংকট কিভাবে সমাধান করা যায়? তারা কি ফিরে পাবে তাদের সেই হারানো ভূখণ্ড, নাকি সেই প্রক্সি যোদ্ধা আরাকান আর্মির কারণে তারা কোনোভাবেই আর মিয়ানমারে ঢুকতে পারবে না? আরাকান রাজ্য কি স্বাধীন হওয়া উচিত? বিশ্বের মোড়লরা কি কোনোভাবে মুসলমানদের এই সংকটকালে এখানে এসে উপস্থিত হবে, নাকি এটি হবে আরেক গাজা? আরাকানের আর্মির হাত ধরেই কি পার্বত্য চট্টগ্রামের উপজাতিরা এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করবে? বাংলাদেশের বা কি করা উচিত? বাংলাদেশ কি পারবে রোহিঙ্গাদেরকে সামরিক ট্রেনিং দিয়ে তাদের ভূখণ্ড উদ্ধারের জন্য সহযোগিতা করতে? অথবা বাংলাদেশ সরকার কেনই বা আবু আহমদ জুনুরিকে বান্দরবনের একটি কারাগারে আবদ্ধ করে রেখেছে?